দর্শক, শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। খরচ এত কম কিন্তু স্বাদ অনেক বেশি। রাঁধুনি রেডিমিক্স, খরচ কম, স্বাদ বেশি। পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। এর আগে শুক্রবার বিকেল 5টা 1 মিনিটে সংসদ সচিবালয়ে স্পিকার তার পদত্যাগপত্রটি গ্রহণ করেন। ব্যক্তিগত অসুস্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরু দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে বিকেলেই সংসদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের কথা জানান স্পিকার হাফিজউদ্দিন। গত 2 দিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎই আলোচনায় আসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি। 2 দিন ধরে চলে নানা জল্পনা। তার মধ্যেই অনেকটা নিশ্চিত হয়ে যায় শুক্রবারই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি। আমার মেডিকেল চেকআপ যেহেতু শেষ হয়েছে, চিকিৎসার জন্য দেশের বাইরে থাকা স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমও সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন শুক্রবার দুপুরে। এর কয়েক ঘন্টার মধ্যে বিকেল 4টার দিকেই পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেটি সংসদ সচিবালয়ে পৌঁছানোর পর বিকেল 5টা 1 মিনিটে গ্রহণ করেন স্পিকার। পদত্যাগপত্রে নিজের গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন জানান তিনি। বাইপাস সার্জারি হয়েছে উল্লেখ করে পদত্যাগপত্রে লেখেন, স্বাস্থ্য পরীক্ষায় অটোমেটিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্তের বিষয়টিও। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিক অচেতন থাকেন। এসব শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় এবং তার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি তার পদত্যাগপত্রে। এ অবস্থায় সংবিধানের 50-3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করেছেন। এরপরেই সংসদ ভবনে জরুরি সংবাদ সম্মেলন করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি জানান। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। 3 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যের পর প্রশ্ন উত্তরের সুযোগ দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা হাফিজউদ্দিন আহমদ। তিনি বলেন, মাফিয়া আমলে নিয়োগ পেলেও বর্তমান নির্বাচিত সরকারের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন। যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি। তিনি শারীরিক অসমর্থের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর থেকে যাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক কখনো পুরোপুরি থামেনি। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ছিল তার বিশেষ ভূমিকা। তবে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে তার সাক্ষাৎকারে জন্ম দেন নানা বিতর্কের। কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় বহাল থাকেন স্বপদে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। দেশে তৈরি হয় এক চরম সাংবিধানিক ও রাজনৈতিক সংকট। মহান রাষ্ট্রপতি
এই সংকট থেকে উত্তরণে কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠেন শেখ হাসিনারই নিয়োগ দেয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাংবিধানিক শূন্যতা দূর করতে পরদিনই সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শে ৮ আগস্ট শপথ পাঠ করান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ওই দিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারাও। আওয়ামী লীগ আমলের কোনো কিছুই অবশিষ্ট না থাকলেও অনিবার্য পরিণতির মতো বঙ্গভবনে থেকে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। ২৪-এর ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগ, তারপর দিনভর নানা উত্তেজনা ও ঘটনা প্রবাহের পর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেছিলেন পালিয়ে যাওয়ার আগে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শেখ হাসিনা এবং তিনি তা গ্রহণও করেছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতির কিন্তু বিপত্তি বাধে অভ্যুত্থানের ২.৫ মাস পর একটি জাতীয় দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে এক বড় বিতর্কের জন্ম দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দাবি করেন শেখ হাসিনার পদত্যাগের দালেলিক কোনো প্রমাণ তার কাছে নেই। এতেই ক্ষোভে ফেটে পড়েন অভ্যুত্থানকারীরা। তার পদত্যাগ দাবি করে শুরু হয় বিক্ষোভ, ঘেরাও করা হয় বঙ্গভবন, রণক্ষেত্রে পরিণত হয় রাষ্ট্রপতির বাসভবন এলাকা। এমন বিক্ষোভের মুখেও তাৎক্ষণিক তাকে অপসারণের উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। তবে এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাষ্ট্রপতির বক্তব্যকে মিথ্যাচার বলে আখ্যায়িত করেন তিনি। উনার এই কোনো রকম স্ববিরোধিত কথাবার্তা বলার কোনো রকম স্কোপ নাই। যদি উনি এই বক্তব্যে অটল থাকেন তাহলে উনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছেন কিনা সেটা আমাদের উপদেষ্টা মণ্ডলী সভায় ভেবে দেখতে হবে। আলোচনা আছে তখন রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে সাংবিধানিক সংকট তৈরি হতো, এমন শঙ্কা থেকেই ওই সময় মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরানোর বিরোধিতা করেছিল বিএনপি। এরপর নানা আলোচনা সমালোচনার মধ্যেও শপথে বহাল থাকেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০২৬ সালের শুরুর দিকে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হওয়ার পরেও শপথ পাঠ করান নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিপরিষদকেও। তবে রাষ্ট্রপতিকে নিয়ে তখনও কমেনি বিতর্ক। মহামান্য রাষ্ট্রপতি। সরকার গঠনের পর সংসদীয় রেওয়াজ অনুযায়ী ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ঘিরেও সরকার ও বিরোধী দলের মধ্যে তৈরি হয় চরম উত্তেজনা। রাষ্ট্রপতিকে জুলাই গাদ্দার আখ্যা দিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দলের সদস্যরা। কিন্তু সাংবিধানিক বিধি রক্ষায় তখনও রাষ্ট্রপতিকে সমর্থন দেন সরকারি দল। ধীরে ধীরে রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় রাষ্ট্রপতিকে, যা অন্তর্বর্তীকালীন সরকারের আগের ১.৫ বছরে দেখা মেলেনি। বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই সময়ে একরকম গৃহবন্দী থাকার অভিযোগও করেছিলেন তিনি। অনেকেই ধারণা করেছিলেন হয়তো পূর্ণ মেয়াদেই রাষ্ট্রপতি পদে থাকবেন তিনি। এর মধ্যেই ৯ মে চিকিৎসার জন্য লন্ডনে যান রাষ্ট্রপতি, ফিরে আসেন ১৮ মে। এরপর থেকেই সরকারের সাথে শীতল হতে শুরু করে রাষ্ট্রপতির সম্পর্ক। হঠাৎই গেল কয়েকদিন ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুটি আলোচনায় আসে বিভিন্ন গণমাধ্যমে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেরিতে হলেও ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া সরে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রপতির পদত্যাগের পর জরুরি ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ২৪-এর গণহত্যার নীরব সহযোগী ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে জামায়াত কোনো তোষামোদকারীকে দেখতে চায় না বলেও জানান তিনি। আলাদা সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পরপরই জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মিন্টো রোডের বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জুলাই রিভলিউশনে এতগুলো মানুষের জীবন গিয়েছে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি কোনো দায়িত্ব পালন করেন নাই। ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা বলেন, এই পদত্যাগের ফলে জাতি ফ্যাসিবাদের ছায়ামুক্ত হলো।
পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কোনো তোষামোদকারীকে দেখতে চায় না বলেও জানান তিনি। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। রাষ্ট্রপতির পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ব্রিফিংয়ে দলের সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, মোহাম্মদ শাহাবুদ্দিনকে সেফ এক্সিট দিতেই অসুস্থতার ন্যারেটিভ সাজানো হয়েছে। তাকে অবিলম্বে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তিনি। শাহাবুদ্দিন চুপ্পু তিনি শুধু পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদ থেকে, এটাই যথেষ্ট নয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তার পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যেটা আসলে তার জন্যে একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে, কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। জুলাই গণহত্যার দায় সাবেক এই রাষ্ট্রপতিকে নিতে হবে বলে সংবাদ সম্মেলনে জানায় বিরোধী দল। এই গণহত্যার বিচার নিয়ে এখন তাদের দায়িত্ব রয়েছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধারে গিয়ে নিজ সন্তানের নিথর দেহ দেখতে পেলেন পুলিশের এক সদস্য। এ সময় সেখানে হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়। শুক্রবার সকালে কিশোরগঞ্জ শহরের জনতা এলাকায় বাসার সামনে সাইকেল চালানোর সময় ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী তুহিন আলমকে চাপা দেয় সিমেন্ট বোঝাই একটি ট্রাক। ঘটনাস্থলেই প্রাণ হারায় তুহিন। সন্তানের নিথর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পুলিশ সদস্য শামসুল। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এই ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও পলাতক চালক। এদিকে পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া এলাকায় ঢাকামুখী একটি রাজ্যবাহী বাস ও কিশোরগঞ্জমুখী পর্যটকবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান। আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সরকার এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আঞ্চলিক সহযোগিতা বজায় রাখার জন্য সরকার কাজ করে যাচ্ছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নেও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মির্জা ফখরুল ইসলাম। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিল বেঙ্গল ডেল্টা কনফারেন্স। প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ধাপে ধাপে বাস্তবায়নের কাজ চলছে। জুলাই সনদ বাস্তবায়নেও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ। Our party and our leader, Mr. Tariq Rahman, is committed to fulfill the July Charter, which we have committed to the people also. We had our manifesto in the elections, and we are committed that we will go by the commitments we have made to the people and during the election. একই সাথে তিনি আরও বলেন, সারা বিশ্বে গণতন্ত্র এখন হুমকির মুখে, তবে জনগণের কাছে সবসময় দায়বদ্ধ বর্তমান সরকার। Thank you very much. হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ নয়। অন্যায় করলে দলের কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের রুকন সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে অবৈধ দাবি করা হলে জুলাই গণঅভ্যুত্থান এবং বর্তমান সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে বলে মন্তব্য করেন জামায়াত আমির। এ সময় তিনি সীমান্তে যে কোনো উস্কানি থেকে বিরত থাকতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বানও জানান। বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই।
জুলাই চেতনাকে কাজে লাগিয়ে ক্ষমতায় গেলেও জুলাই সনদ বাস্তবায়ন করেনি সরকার, বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে নেত্রকোনার খালিয়াজুড়িতে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন তিনি। পথসভায় নাহিদ ইসলাম বলেন, নিজেরা হ্যাঁ না ভোট দিয়েও গণভোটকে অস্বীকার করছে বর্তমান সরকার। পরে নাহিদ ইসলাম বলেন, এনসিপি চাইবে সরকার যেন হাওড় অঞ্চলের অবহেলিত মানুষের জন্য বিশেষ বরাদ্দ রাখে। পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণভোটকে তারা অস্বীকার করলো, তারা মেজরিটি পেয়ে তাদের ক্ষমতায় যাওয়াটা সঠিক মনে করলো, কিন্তু যেই মেজরিটি, যেই সংখ্যাগরিষ্ঠ গণভোটের রায় দিল পক্ষে, তারা সেটাকে অস্বীকার করলো। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় তার নিজ সংসদীয় আসন ভোলা 3-এ আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার রাতে লালমোহন উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে লালমোহন চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বক্তারা। বলেন, লালমোহন ও তজুমউদ্দিনের গণমানুষের নেতা হাফিজউদ্দিন জেলার গর্ব। অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদকে অভিনন্দন জানান নেতাকর্মীরা। উৎপাদনমুখী দেশ করার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বকে উৎসাহ করা হচ্ছে, এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে যশোরের অভয়নগর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দলীয় পথসভায় এই মন্তব্য করেন তিনি। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজপথে নারীদের ঢাল বানানো হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হয়। কিন্তু দেশের 51% নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে সুষম রাষ্ট্র গঠন সম্ভব না। এজন্য রাজনীতিতে নারীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীর মতিঝিলে একটি বোমা উদ্ধারের পর বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। শুক্রবার সন্ধ্যায় মেট্রো রেল স্টেশনের নিচে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। পুলিশ জানায় বোমাটি আইইডি। মেট্রো স্টেশনে দায়িত্বরত আনসার সদস্যরা জানান, 6টার দিকে শাপলা চত্বরের দিকে একটি রথযাত্রা যাচ্ছিল। তখন রথযাত্রার একজন তাদেরকে রাস্তায় একটি ছাতা পড়ে থাকার তথ্য দেয়। তারা ছাতাটি ধরতেই ভেতরে লাল আলো জ্বলতে দেখেন। ছাতাটি সেখানে রেখে পুলিশকে খবর দেন আনসার সদস্যরা। পুলিশ এসে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সড়ক বন্ধ করে দেয় এবং বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। পরে বোম ডিসপোজাল ইউনিট এসে বোমাটি বিস্ফোরণ ঘটায়। রথযাত্রা যাওয়ার আগে আমাদের এদিকে নিচে টহল ডিউটি ছিল, হ্যাঁ আজকে, কিন্তু রথযাত্রা যাওয়ার সময় তো এর আগের থেকে আমরা ডিউটি কোনোদিন ছাতা মাতা দেখি নাই। আমরা রথ যখন যাচ্ছে তখনই হয়তো বা কেউ এই কাজটা করছে হয়তো বা। আসলে দেখলাম যে পুলিশ, তারপর বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনী আছে ওরা আসলো, ওরা এসে আপনার দেখে বললো এখানে মানে ছাতার ভিতরে বোম পাওয়া গেছে, তো এইটাই ওরা ব্লাস্ট করলো। তো ছাতা একটা মানুষ এবং এক মহিলার একজোড়া ওই কম দামি স্যান্ডেল পরে আছে, তো এটা অনেকে ভাবতে পারে যে হুড়াহুড়ি হচ্ছে, যাচ্ছে, লোকজন ছেড়ে যেতে পারে। পরে এক লোক হাতে দিয়েছে, দেখে ওটা মধ্যে লাল বাতি জ্বলছে। তা লাল বাতি জ্বলার পরিপ্রেক্ষিতে এখানে যে আনসার ভাইরা ছিল তারা আবার এটাকে সন্দেহ করছে, তা আমরা দেখে সরে গেছি। আলোকিত সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার। ঢাকা উত্তর সিটির বেড়াইত গণপাঠাগার আয়োজিত আজও প্রাসঙ্গিক জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে বেড়াইদের সংবর্ধনা দেওয়ার 93 বছর পূর্তি উপলক্ষে বেড়াইত গণপাঠাগার এক বিশেষ সেমিনারের আয়োজন করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এম খালিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তারা ডক্টর শহীদুল্লাহর আদর্শ ও অবদান স্মরণ করেন। প্রধান অতিথি কবি আব্দুল হাই শিকদার সাধারণ পাঠাগারের গুরুত্ব ও আধুনিকায়নের উপর জোর দেন। অনুষ্ঠানে বেড়াইত গণপাঠাগারে রবীন্দ্রনাথ, নজরুল ও শহীদুল্লাহ নামে 3টি নতুন কর্নার খোলার কথা জানানো হয়। শেষে পাঠাগারের দেয়াল পত্রিকা স্বজন সাহিত্যপত্র এর মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধন হলো ফ্রেঞ্চ লাইফস্টাইল ক্যাফে ও বেকারি লে ডিওরের নতুন আউটলেট। শুক্রবার সন্ধ্যায় রাজধানী ধানমন্ডির 9 নম্বর সড়কে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের জন্য 40টিরও বেশি অথেন্টিক ফ্রেঞ্চ বেকারি ও পেস্ট্রি পরিবেশন করেন ফ্রান্স মাস্টার বেকার লুদোভিক রিচার্ড। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা তমা মির্জা, অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেতা ইরফান সাজ্জাদ সহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা। ফ্রেঞ্চ ক্যাফে সংস্কৃতির আদলে সাজানো নতুন আউটলেটটিতে আন্তর্জাতিক মানের রেসিপিতে তৈরি বেকারি, কফি ও ডেজার্ট পরিবেশন করা হবে। কর্তৃপক্ষ জানায় ভবিষ্যতে রাজধানীর আরও গুরুত্বপূর্ণ স্থানে নতুন শাখা চালুর পরিকল্পনাও রয়েছে। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।